শেষ হয় নাই বেলা, খেলা শেষ হলো, শেষ হয় নাই বেলা। 1921 সালের ডিসেম্বর মাস। শীত জেঁকে বসেছে কলকাতায়। কলেজ স্ট্রিটের এক পত্রিকা অফিসের তেতলায় থাকেন নজরুল। একই ঘরে আরেকজন জ্যেষ্ঠ বন্ধু কমরেড মুজাফর। এক রাতে প্রায় সারা রাত নির্ঘুম জেগে খাতার উপর 139 লাইনের একটি কবিতা লিখেন নজরুল। তার প্রথম কয়েক ছত্র এমন ছিল যে, বল বীর, বল উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির। বল বীর, বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলোক দুলোক গোলোক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। পরদিন সকালবেলা এই কবিতাটি পড়েন মুজাফর আহমেদ। পড়ে স্তম্ভিত। মাত্র 22 বছরের এই তরুণ কোথা থেকে শব্দমঞ্জুরি, এই উপমা, এইসব পুরাণ কথা পেল, এ নিয়ে বিস্ময়ের সীমা থাকে না। কবিতাটিতে 121 বার আমি শব্দ ব্যবহার করে কবি একটি কথারই প্রতিধ্বনি করতে চেয়েছেন যে মানুষ অসম শক্তির অধিকারী। সাধনা ও সংগ্রামে পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বপ্নের স্বাধীন দেশ বিনির্মাণ সম্ভব। আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি নৃত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবন আনন্দ, আমি হাম্বীর, আমি ছায়ানট, আমি হিন্দোল, আমি চল চঞ্চল টমকি চমকি, পথে যেতে যেতে চকিতে চমকি, ফিং দিয়া দেই তিন্দোল, আমি চপলা চপল হিন্দোল, আমি তাই করি ভাই যখন চাহে মন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা। কবিতার ছত্রে ছত্রে পৌরাণিক রূপকের বিস্ময়কর ব্যবহার এ কবিতার অন্যতম প্রাণ। হিন্দু পুরাণ থেকে ঘটনা ও চরিত্রের অজস্র উল্লেখ এবং সেই সঙ্গে মুসলিম, খ্রিস্টীয় ও গ্রিক পুরাণ কথা থেকে সংগৃহীত উপাদান নিয়ে কবিতার কাব্যদেহ নির্মাণ করেছেন। বাউন্ডুলে নজরুল তখন ভারতীয় সেনাবাহিনীর হাবিলদার। রানীগঞ্জ হাই স্কুলের ম্যাট্রিকের প্রিটেস্ট পরীক্ষা উড়িয়ে দিয়ে নাম লেখান 24 বেঙ্গল রেজিমেন্টে। চলে যান করাচি। এক উর্দুভাষী ওস্তাদের কাছে ফার্সি আর উর্দু শেখেন। নজরুলের প্রথম গদ্য রচনা ছিল বাউন্ডুলের আত্মকাহিনী। 1919 সালের মে মাসে এটি সওগাত পত্রিকায় প্রকাশিত হয়। তিনি করাচি থেকে চিঠিপত্র লিখতেন এবং সঙ্গে সঙ্গে কবিতাও লিখে পাঠাতেন। যুদ্ধকাল শেষ হলে 1919 সালে ফেরত আসেন কলকাতা। সাথে নিয়ে আসেন ফার্সি ভাষায় লেখা হাফিজের গজলের বই আর রবীন্দ্রনাথের গানের স্বরলিপি। করাচি থেকে কলকাতার যে সকল পত্র পত্রিকায় লেখা পাঠাতেন সে সকল পত্রিকার অফিসের সাথে যোগাযোগ করেন। হাবিলদারের পোশাক পরেই ঘুরে বেড়ান কলকাতার সর্বত্র। পরিচিত হন লেখক, সাংবাদিক, রাজনীতিবিদদের সাথে। আড্ডা জমে যায় তাকে নিয়ে। বিদ্রোহী কবিতাটি ছাপা হয়েছিল সাপ্তাহিক বিজলিতে 6 জানুয়ারি 1922। কলকাতার সুধীমহল নড়ে চেড়ে ওঠেন আর হিন্দু মুসলমান সাম্প্রদায়িক গোষ্ঠী নাখোশ হতে থাকেন। আর সমকালীন লেখকেরা ঈর্ষান্বিত হয়ে এই কবিতার ব্যঙ্গ করে নানা রকম কবিতা প্রকাশ করতে থাকেন। ভারতে তখন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে দানা বাঁধছে স্বদেশী আন্দোলন। এই আন্দোলন দমিয়ে রাখতে স্বদেশীদের মুখ টুটে রাখছে আন্দোলনের সাথে যুক্ত ভারতীয় রাজনৈতিক ব্যক্তিত্বদের জেলে ভরে দিচ্ছে ইংরেজ শাসিত সরকার। 10 ডিসেম্বর 1921 বাংলার কথা সাপ্তাহিকের সম্পাদক দেশবন্ধু চিত্তরঞ্জন দাস গ্রেফতার হন। তার অবর্তমানে পত্রিকাটি চালাচ্ছেন তাঁর স্ত্রী বাসন্তী দেবী। এ সময় বাসন্তী দেবী লোক মারফত একটা চিরকুট দিয়ে নজরুলের কাছে পাঠান নতুন একটি কবিতার জন্য। চিরকুটটি পড়েই তাৎক্ষণিক নজরুল লিখে ফেলেন ভাঙার গান শিরোনামের এই কবিতা।
রইল বোকাপাট, তারা রইল বোকাপাট, ভেঙে ফেল কর্নেল পাট, রক্ত জমাট শিকল পুজোর ভাষণ বেদি, ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, বাজে তোর গলায় বিশাল ধ্বংস নিশান, মুলুক প্রাচীর প্রাচীর ভেদি, তারা রইল বোকাপাট, তারা রইল বোকাপাট। গাজনের বাজনা বাজা, কে মালিক এসে রাজা, গাজনের বাজনা বাজা, কে মালিক এসে রাজা, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে, হা 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 পায় যে হাসি, হা 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 পায় যে হাসি, ভগবান পড়বে ফাঁসি, সর্বনাশী শিখায় একদিন তথ্য কেড়ে, তারা রইল বোকাপাট, তারা রইল। বিদ্রোহী কবিতা প্রকাশের 2 সপ্তাহের মাথায় এই কবিতা যখন প্রকাশ হলো, বাসন্তী দেবীর আশঙ্কা ছিল এই কবিতার জন্য নজরুলকেও কারাবাস পোহাতে হয় কিনা। এ কারণে আগাম ব্যারিস্টার নিযুক্ত করে রেখেছিলেন তিনি। নজরুল এ যাত্রায় বেঁচে গিয়েছিলেন, যদিও কবিতাটি বাজেয়াপ্ত করেছিল ব্রিটিশ শাসক। কবিকে তখনই জেলে যেতে হয়নি, যেতে হয়েছিল আরও অনেক দিন পরে। 1922 সালের 26 সেপ্টেম্বর প্রকাশিত হয় আনন্দময়ীর আগমনে কবিতাটি। এ কবিতায় তিনি লিখেছিলেন, আর কতকাল থাকবি বেটি মাটির ঢেলার মূর্তি আড়াল, স্বর্গ যে আজ জয় করেছে অত্যাচারী শক্তি চাড়াল, দেব শিশুদের মারছে চাবুক, বীর যুবকদের দিচ্ছে ফাঁসি, ভূভারত আজ কসাইখানা, আসবি কখন সর্বনাশী। এবার তিনি হিন্দু ধর্মের দেবদেবীদের আহ্বান করেছিলেন মাটির ঢেলার ভেতর থেকে বের হয়ে এই ভূভারত কসাইখানা মুক্ত করতে। রক্ষা পেলেন না নজরুল, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। তিনি কলকাতা থেকে সরে যান, অবশেষে গ্রেপ্তার হন কুমিল্লা থেকে। নজরুলকে গ্রেপ্তারের পর আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছিল। বিচারিক আদালতে তিনি কোনো উকিল নিয়ে যাননি। রাজবন্দী হিসেবে নিজে যা বলেছিলেন সেটাও আজ সাহিত্যের উপকরণ। আজ ভারত পরাধীন না হয়ে যদি ইংল্যান্ডই ভারতের অধীন হতো এবং নিরস্ত্রীকৃত উৎপীড়িত ইংল্যান্ডের অধিবাসী বৃন্দ স্বীয় জন্মভূমি উদ্ধার করবার জন্য বর্তমান ভারতবাসীর মতো অধীর হয়ে উঠত, আর ঠিক সেই সময় আমি হতাম এমনই বিচারক এবং আমার মতোই রাজদ্রোহ অপরাধে ধৃত হয়ে এই বিচারক আমার সম্মুখে বিচার কার্যে নিত হতেন, তাহলে সেই সময় এই বিচারক আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যা বলতেন আমিও তাই তেমন করি বলছি। এ জবানবন্দিতে সন্তুষ্ট ছিলেন না বিচারক। Find the accused editor of Dhumketu Kazi Nazrul Islam guilty and sentence him to 1 year rigorous imprisonment. তাকে জেলে পাঠানো হয়। জেলের অনাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে টানা 37 দিন অনশন ধর্মঘট করেন। পুরো 10 মাস জেল খেটে বিদ্রোহী কবি মুক্তি পান। জেল খাটা হয়েছে আরেকবার শুধু কবিতা লেখার জন্য। তার 5-5টি কবিতার বই বিভিন্ন সময় বাজেয়াপ্ত করেছিল ব্রিটিশ সরকার। শুধু তাই নয়, মুসলিম যার নয়নমণি হিন্দু তাহার প্রাণ, এমন কথা বলে যিনি হিন্দু মুসলমানকে এক বৃন্তের 2টি কুসুম বলে দেখতে চেয়েছিলেন, এই 2 পক্ষের কাছেও তিনি নিন্দিত হতে থাকেন। 1926 খ্রিস্টাব্দে কলকাতায় সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়। ব্যথিত নজরুল বললেন, এই হৃদয় থেকে বড় মন্দির বা কাবা হয় না। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। নাই দেশকাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। মানুষেরে ঘৃণা করি, ওকারা কোরআন বেদ বাইবেল চুম্বিছে মরি মরি, অমুক হইতে কেতাব গ্রন্থ নাও জোর করে কেড়ে, যাহারা আনিল গ্রন্থ কেতাব সেই মানুষেরে মেরে, পুজিছে গ্রন্থ ভণ্ডের দল মূর্খরা সব শোনো, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোনো। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। 1926 সাল থেকে কবি তারকা পর্যায়ের খ্যাতি অর্জন করেছিলেন।
নানা জায়গা থেকে তার আমন্ত্রণ আসতে থাকে বক্তৃতা করার জন্য। তিনি সারা বাংলা ঘুরে বেড়ান। একসময় তার মনে হয়েছিল শুধু মাঠ পর্যায়ে কথা বলে, কবিতা লিখে, গান গেয়ে সাধারণের ভাগ্য বদল করা যাবে না। এর জন্য নিজের ক্ষমতা অর্জনেরও দরকার আছে। কেন্দ্রীয় আইনসভায় মুসলমানদের জন্য সংরক্ষিত 2টি আসন আছে, তার একটিতে তিনি নির্বাচন করলেনও। নির্বাচনের খরচ জোগাতে হাত পাতলেন নানা জায়গায়। কোথাও কিছু পেলেন, বেশিরভাগ জায়গা থেকে খালি হাতে ফেরত এসেছিলেন। নির্বাচনে তিনি শুধু হারলেনই না, তার জামানত পর্যন্ত বাজেয়াপ্ত হল। কবি তখন নিঃস্ব, ঘরে তার সন্তান সম্ভব স্ত্রী। এমনিতে জন্মের পর থেকেই দারিদ্র্য তাকে আষ্টে পৃষ্ঠে আঁকড়ে ধরেছিল। 8-9 বছর বয়স থেকে তাকে রোজগারে নামতে হয়। যখন যা কিছু করে রোজগার করা যায় তাই করেছেন। কখনো মক্তবের হুজুর, কখনো মাজারের খাদেম, কখনো লেটোর দলের কিশোর গায়ক, এ সবই করেছিল মূলত রোজগারের জন্য। নানা জায়গায় শিশু শ্রমিক, কিশোর শ্রমিক হিসেবে কাজ করেছেন। আয় রোজগারের খোঁজে দিক বিদিক ঘুরে বেরিয়েছেন। সম্বল তার শুধু কথা, কবিতা আর গান। 1926 সালের দিকে নজরুল তার জীবনের চরম দারিদ্র্যের মধ্যে পড়েছিলেন। নজরুল তখন পরিবার নিয়ে কৃষ্ণনগরে থাকেন। এক প্রকাশকের কাছে টাকা ধার চেয়ে চিঠি লিখেছিলেন নজরুল। তিনি 10 টাকা মানি অর্ডার করে কবির কাছে একটি কবিতা চাইলেন। গভীর মানসিক যন্ত্রণায় জর্জরিত কবি লিখলেন, হে দারিদ্র, তুমি মোরে করেছ মহান, তুমি মোরে দানিয়াছ খ্রিস্টের সম্মান। কণ্টক মুকুট শোভা দিয়াছ তাপস, অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস। এ সময় কবির দ্বিতীয় পুত্র বুলবুল সদ্যজাত, কিন্তু ঘরে ছেলের জন্য দুধ কেনার টাকা নেই। দারিদ্র কবিতার শেষ স্তবকে কবি লিখেছিলেন, পারি নাই বাছা মোর, হে প্রিয় আমার, 2 বিন্দু দুগ্ধ দিতে মোর অধিকার। আনন্দের নাহি নাহি দারিদ্র অসহ, পুত্র হয়ে জায়া হয়ে কাঁদে অহরহ। আজ শুনি আগমনী গাহিছে সানাই, ও যেন কাঁদিছে শুধু, নাই কিছু নাই। নজরুলের এক হাতের রণতুর্য তখন প্রায় রণক্লান্ত, কিন্তু অপর হাতে বাঁশির বীণ। একসময় মনে হতে থাকল যে কেবল বাংলা গান রচনার জন্যই বোধহয় নজরুলের জন্ম হয়েছিল। বাংলার সাহিত্যাকাশে তখন গনগন করছে রবির তেজোদ্দীপ্ত শিখা। এর ফুলকানি থেকে বেরিয়ে আসার জন্য নজরুল খুললেন নিজের সুরের ধারা। এর কিছুদিন পরে ঘটে গেল এক অমোঘ ঘটনা। নজরুল রেলগাড়িতে চড়ে কৃষ্ণনগর থেকে কলকাতা যাচ্ছেন। উদ্দেশ্য কল্লোল পত্রিকায় গিয়ে কিছু টাকা নিয়ে আসবেন। সদ্যজাত বুলবুলের চিকিৎসার জন্য তার খুব টাকার দরকার। রেলে পাওয়া একটা ছাপা বিজ্ঞাপনের উল্টা পৃষ্ঠায় পেন্সিল দিয়ে একটি গজল লিখেন, বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিশনে আজি দোল। ট্রেন থেকে নেমে সোজা চলে যান পত্রিকা অফিসে। সম্পাদকের হাতে গানটি দিয়ে নগদ 10 টাকা হাতে নিয়ে ফেরত আসেন আবার কৃষ্ণনগর। এই গানটি বাংলা ভাষায় লেখা প্রথম গজল হিসেবে চিহ্নিত হয়। পরবর্তী সময়ে নজরুল ইসলাম এক ইরানি গায়িকার গাওয়া একটি ফার্সি গজল শুনে অনুপ্রাণিত হয়ে এতে নিজেই সুর দেন এবং মোহাম্মদ কাশেম মল্লিককে দিয়ে গানটি গাওয়ান। এর 2 বছর পর HMV এর রেকর্ড প্রকাশ করে। নজরুলের রোজগারের আরেকটি শাখা উন্মোচিত হয়। একের পর এক গজল লেখার কাজ পেতে থাকেন নজরুল। খুব দ্রুত নজরুলের গানগুলো হিট হতে থাকে। গ্রামোফোন কোম্পানি অন্য সব গীতিকারকে পাশ কাটিয়ে একের পর এক নজরুলের কাছ থেকে গান নেওয়া শুরু করে। নজরুল নিজের গানে নিজেই সুর দিতে থাকেন। তার সুরে ইরানি গজলের ছোঁয়া। ছোটবেলা মক্তবে আরবি শিখেছিলেন। করাচিতে যুদ্ধের প্রশিক্ষণের সময় শিখলেন উর্দু আর ফার্সি। এই ভিন্ন ভাষাগুলো বাংলার সাথেও মিশে গিয়েছিল তার সুর আর ছন্দে। অসাধারণ রোমান্টিক মননের এই পুরুষ তার জীবন পথের নানা বাঁকে ভ্রমণ করে করে
যখন যে উপলব্ধিটুকু পেয়েছিলেন তা দিয়েই তিনি কখনো কথায় কখনো সুরে তার প্রকাশ ঘটিয়েছিলেন। ছিলেন তিনি প্রেমিক পুরুষও। অসংখ্য নারী তার জীবনে এসেছিল অনুপ্রেরণার বারতা নিয়ে। তাদের কাউকে তিনি পেয়েছেন, কাউকে পেয়েও হারিয়েছেন। কেউ কেউ তাকে প্রত্যাখ্যানও করেছে, কারো ভালোবাসা নিতে গিয়েও নিতে পারেন নাই। আর কেউ যদি কোনো নারীকে এমন করে বলে যে তুমি আমার প্রিয়া যদি হতে পারো, তোমার খোঁপায় আমি তারার ফুল এনে দেব, কিংবা রংধনু থেকে লাল রং নিয়ে এসে তার পায়ে আলতা পরাবো, কিংবা ধন দৌলত না থাকলে কি হবে, তার গানের 7 সুর দিয়ে যে তার বাসর সাজাবে, তখন কি আর এমন আবেদনে কেউ সাড়া না দিয়ে পারে? নজরুলের জীবনে এসেছে অসংখ্য প্রেমও। কোনো প্রেমকেই তিনি মেরে ফেলেননি। তার সকল সৃষ্টির প্রেরণাদাত্রী হিসেবে সকল প্রেমিকাই চিরঞ্জীব হয়ে আছেন। তার যে সকল প্রেমের গল্প শোনা যায় তার মধ্যে সবচেয়ে পুরনো হচ্ছে তার কিশোর বেলার প্রেম। স্কুলে ক্লাস 10-এ পড়ার সময় আসানসোলের দারোগাকন্যা স্বর্ণলতার প্রেমে পড়ে যান বাউন্ডেলে কিশোর নুরু। প্রেমিকার মাথার একটি খোপার কাটা সাথে নিয়ে করাচির সৈনিক প্রশিক্ষণ শিবিরের হাবিলদার কাজী নজরুল ইসলাম আত্মজৈবনিক প্রেমোপাখ্যান লিখতে থাকেন। এই কিশোরীর সাথে নজরুলের আর কোনো দিন দেখা হয় নাই। তথাপিও 1922 সালে ব্যথার দান নামক প্রথম যে গল্প গ্রন্থটি প্রকাশ হল, তার উৎসর্গপত্রে তিনি লিখেন, মানুষই আমার মাথার কাটা নিয়েছিলুম বলে ক্ষমা করনি, তাই বুকের কাটা দিয়ে প্রায়শ্চিত্ত করলাম। মাত্র 22 বছর বয়সে তিনি কঠিন এক প্রেমের জালে আটকা পড়েছিলেন কুমিল্লার দৌলতপুরে এসে। সপ্তাহখানিকের জন্য এসে সৈয়দা খাতুন নামক এক গ্রাম্য বালিকার বাড়িতে থেকে গেলেন 71 দিন। ভালোবেসে নাম বদলে ইরানি গুলমির নামে নাম রাখলেন নার্গিস। সে সময় লেখা কবিতার বই ছায়ানোটের 50টি কবিতার মধ্যে 9টি লেখা ছিল এই নার্গিসকে নিয়ে। আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনাই। এক সময় তাদের বিয়েও হয়ে যায়, কিন্তু কি এক অজানা কারণে বিয়ের রাতে পালিয়ে চলে আসেন নজরুল। বিচ্ছেদের 15 বছর পরে নজরুল একটি চিঠি লিখেছিলেন নার্গিসকে। এই চিঠির জবাবে 1937 সালে নজরুলকে নার্গিস একটা চিঠি লেখেন। ডাকপিয়ন যখন এই চিঠি তার ঘরে এনে পৌঁছালো, সে সময় তার বাল্যকালের প্রিয় বন্ধু শৈলজানন্দ মুখোপাধ্যায় উপস্থিত ছিলেন। নজরুল তাকেই চিঠি পড়তে বলেন। চিঠি পড়া শেষে নজরুল খাতা পেন্সিল নিয়ে বসে পড়েন। নজরুল লিখতে শুরু করেন, যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই কেন মনে রাখো তারে, ভুলে যাও তারে ভুলে যাও একেবারে। নজরুল জীবনে প্রকাশ্যে যে সকল নারী এসেছিলেন তাদের মধ্যে কেবল আশালতা সেনগুপ্তকে পেয়েছিলেন জীবনভর। কুমিল্লার কান্দির পাড়ে তার বাড়ি। এর আগে নার্গিসের বাড়ি দৌলতপুরে যখন ছিলেন তখন তাদের দেখা হয়, কিন্তু সেরকম পরিচয় হয় না। 1923 সালে কবি এবার সরাসরি ফিরে গেলেন আশালতার বাড়ি। এই আশালতার একটা ডাকনাম ছিল দোলন বা দুলি। নজরুল 13-14 বছর বয়সী এই কিশোরীর প্রেমে মত্ত হয়ে লিখতে থাকেন কবিতা। এই সময় প্রকাশিত বইয়ের নাম দেন দোলনের নামে দোলন চাপা। আশালতাকে বিয়ে করে তার নাম বদলে রাখেন প্রমীলা। 1962 সালে তার মৃত্যুর আগে পর্যন্ত নজরুলের সমস্ত সংগ্রাম, অনটন আর সংসারের বোঝা পরম মমতার সাথে এই নারী বহন করে গেছেন। বিয়ের পরে অবশ্য প্রমীলাকে নিয়ে নজরুল কোনো গান কবিতা লেখেননি বা তাকে কোনো বইও উৎসর্গ করেননি।
তবে নজরুলকে তিনি ঔদার্যের সাথে ছেড়ে দিয়েছিলেন প্রকৃতির মাঝে, মানুষের মাঝে বিচরণ করতে। আর নজরুল এই নারীর মধ্যেই সর্বংসহা নারীর মাতৃরূপের সন্ধান পেয়েছিলেন। লিখেছিলেন, জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে হইয়াছে মহিয়ান। কবির কাছে নারী মাতা, নারী ভগ্নী, নারী প্রণয়নীয়। স্নেহ ভালোবাসাহীন পারিবারিক পরিমণ্ডলে বেড়ে উঠে কবি মায়ার ছায়া নিতে গিয়েছেন কখনো কোনো মায়ের কাছে, কখনো বা প্রেয়সীর কাছে। প্রেমের কবি নজরুল জীবনভর নানা ঘাটে নাও ফিরিয়ে স্বাদ নিয়েছেন নানা প্রণয়ের। এর মধ্যে একমাত্র প্রত্যাখ্যানের ঘটনা ঘটেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী ফজিলাতুন্নেসাকে কেন্দ্র করে। 1927 সালে ঢাকা এসে তিনি একতরফা প্রণয়ে জড়িয়ে যান। কবির ভাষায় এই পাষাণী হৃদয়ের গুণবতী মহিলার নানা ঘটনা জানান দেয় যে বিষয়টি একেবারেই একতরফার ছিল না, কিন্তু আর্থসামাজিক ও পারিবারিক অবস্থার বিবেচনায় ফজিলাতুন্নেসার সায় না দেওয়ার বিষয়টিতে যথেষ্ট পরিমিতির প্রকাশই ছিল। বিষয়টা নিজেও বুঝেছেন, অনুভব করেছিলেন সেই পাষাণীর চোখে বেদনার জল। 1927 সালে কলকাতায় গ্রামোফোন কোম্পানি বাজারে আসে। শুধু মঞ্চ বা আসন নয়, একটি গোলাকার চাকতির ভেতর থেকে মানুষের কণ্ঠ বেরিয়ে আসছে এমন আশ্চর্য প্রযুক্তি যখন বাজারে এলো, তাদের দরকার ছিল নতুন গান আর নতুন সুর। নজরুলের প্রয়োজন অর্থ, গ্রামোফোনের গান। নজরুলেরও দরকার নতুন গায়ক গায়িকা। সেই সময়ের মঞ্চ কাঁপানো সব গায়িকারা, যারা একই সাথে নায়িকাও। আঙ্গুরবালা ছিলেন নজরুলের 1 বছরের ছোট। কলকাতার মঞ্চ কাঁপানো এই অভিনেত্রী ও শিল্পীকে বলা হয় বাংলার বুলবুল। 1928 সালে নজরুলের কথায়, সুরে ও পরিচালনায় তিনি রেকর্ড করেছিলেন। 1927 সালে রানু সোমকে গান শেখাতে গিয়ে তাঁর সাথেও রোমাঞ্চে জড়ান কবি। এ নিয়ে কিছু বিড়ম্বনায়ও পড়েছিলেন। রানু সোমকে গান শেখাতেন ঢাকার ঠাটারি বাজার এলাকার বাড়িতে। দীর্ঘদিন এই তরুণী কবির সংস্পর্শে এসেছিলেন। রানু সোমকে তিনি চোখের চাতক বইটি উৎসর্গ করেন। জাহানারা চৌধুরী নামের এক তরুণী লেখিকার সাথে বেড়াতে গিয়েছিলেন দার্জিলিংয়ে। এই লেখিকাকে তিনি সুখ বিলাসিনী আখ্যা দিয়ে কবিতা লিখেছেন। আমি এসেছিনু তোমার কাননে তেমনি গানের পাখি, গান শেষে পুনঃ উড়ে যাই দূরে, সে গানের স্মৃতি রাখি। কলকাতার নাটক পাড়া ছিল সঙ্গীত নির্ভর। নায়ক নায়িকাকে মঞ্চেই গান গাইতে হতো সরাসরি। মঞ্চে যেহেতু গানের সুযোগ বেশি, নজরুল প্রথমে গীতিকার, সুরকার, পরে নাট্যকার, পরিচালক ও অভিনেতা হিসেবেও উপস্থিত হয়ে গেলেন 1929 সাল থেকে। 1931 সালে বাংলা চলচ্চিত্রে শব্দ যোগ করে সবাক চলচ্চিত্র নির্মিত হবার সময় থেকেই নজরুলের ডাক পড়ে সিনেমার জন্য গান বানানোর। 1931 সালে ম্যাডান থিয়েটার্স প্রথম যে বাংলা সবাক ছবি নির্মাণ করে, এখানে নজরুল যুক্ত হন সুর ভাণ্ডারী হিসেবে। যেহেতু সঙ্গীত প্রধান নাট্য প্রযোজনা থেকে চলচ্চিত্রায়ন শুরু, তাই সুর ভাণ্ডারীর কাজ হতো নট নটিদের ক্যামেরার সামনে উপস্থাপনের জন্য উপযোগী করে তোলা। এ সময়ে প্রথম তিনি সামান্য সাচ্ছল্যের দেখা পান। 1931 সালে গ্রামোফোন কোম্পানির কাছ থেকে কিছু টাকা পেয়ে আর কিছু টাকা পাবেন এই আশায় একটা চকচকে মেরুন রঙের 6 সিলিন্ডারের ছাদখোলা ক্রিসলার গাড়ি কিস্তিতে কিনে ফেলেছিলেন 9,000 টাকায়। 2 বছর আগে যে কবিকে পুত্রের দাফন কাফনের জন্য 150 টাকা জোগাতে ধার দেনা করতে হয়েছিল, তিনি 9,000 টাকায় গাড়ি কিনে কলকাতায় হল্লা করে বেড়ানো শুরু করে দেন। 1933 সালে নিজেই অবতীর্ণ হন প্রডিউসারের ভূমিকায়। পায়োনিয়ার ফিল্মস কোম্পানি প্রতিষ্ঠা করেন কাজী নজরুল ইসলাম। এই প্রতিষ্ঠান থেকে ধ্রুব নামে একটি চলচ্চিত্র নির্মাণ করা হয় 1934 সালে। নজরুল এ ছবির গান লেখেন এবং সঙ্গীত পরিচালনা করেন। তিনি দেবর্ষী নারদের চরিত্রে অভিনয় করেন এবং একটি গানে কণ্ঠ দেন। গানের ছবি ধ্রুবতে 18টি গান ছিল, তার 17টিই ছিল তার লেখা
তিনটিতে নিজেই গেয়েছেন। প্রায় 20টি ছবিতে তিনি কাজ করেছেন। বেশিরভাগ ছবির সঙ্গীত পরিচালক, গীতিকার ও কণ্ঠশিল্পী হিসেবে কাজ করেন তিনি। 1938 সালে খোদ বিশ্বভারতীর প্রযোজনায় রবীন্দ্রনাথের কাহিনী অবলম্বনে গোরা চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক হিসেবেও কাজ করেছিলেন। কবির জীবনে আসা নানা অনুরাগীজন আর সঙ্গীতানুরাগী শিল্পীরাই ছিলেন কবির প্রেম বিরহ গীতিকবিতার প্রধান উৎস ও প্রেরণা। এই আসরে প্রথম যোগ হওয়া নায়িকা ছিলেন ইন্দুবালা দেবী। ইন্দুবালা কবির চেয়ে 1 বছরের বড়। 1927 সালে প্রতিষ্ঠিত হওয়া অল ইন্ডিয়া রেডিওর দ্বিতীয় গানের গায়িকা ছিলেন ইন্দুবালা। ইন্দুবালা তার কাজীদার কাছে শেখা প্রথম যে 2টি গানের রেকর্ড করেছিলেন তার একটি ছিল চেওনা সুনয়না আর চেওনা এ নয়ন পানে। এর পরপরই আসেন নিহারবালা দেবী। নিহারবালা দেবীও ইন্দুবালা দেবীর বয়সী এবং অত্যন্ত পেশাদার নাট্যশিল্পী। 1905 সালে জন্ম নেয়া আরেক অভিনেত্রী ছিলেন কমলা ঝরিয়া। অসাধারণ কীর্তন গাইতেন তিনি। নজরুল ইসলামের অনেকগুলো শ্যামা সঙ্গীত গেয়েছিলেন কমলা ঝরিয়া। শ্যামা সঙ্গীতের সূচনাও নজরুলের হাতে। 1920 সালে জন্ম নেওয়া যুথিকা রায় যখন নজরুলের আসরে এলেন তখন নজরুলের সহকারী হিসেবে কাজ করছেন তরুণ তবলাবাদক কমল দাস গুপ্ত। কমল দাস গুপ্তকে দিয়ে শুরু করিয়ে অনেকগুলো শ্যামাসঙ্গীত গাইয়েছিলেন যুথিকা রায়ের কণ্ঠে। যে সকল নায়িকা ও গায়িকা নজরুলের সংস্পর্শে এসেছিলেন তাদের অনেকেই নজরুল প্রেমে মত্ত হয়েছিলেন। এরাও ছিলেন নজরুলের প্রেম গীতি রচনার অপার অনুপ্রেরণা। এদের মধ্যে যার কথা সবচেয়ে বেশি চাওর হয়েছিল তিনি ছিলেন সে সময়ের হার্টথ্রব হিট নায়িকা ও গায়িকা কানন দেবী। সর্বভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথম সুপারস্টার নায়িকা ছিলেন তিনি। নিউ থিয়েটার্সের বিদ্যাপতি চলচ্চিত্রে অভিনয় করে কানন দেবীর যে বৈপ্লবিক প্রতিষ্ঠা হয় এর পেছনের মানুষটিও ছিলেন নজরুল। 1939 সালে নজরুলের কাহিনীতে নির্মিত সাপুরে ছবিতে যে 7টি গান ছিল তার 6টি লিখেছিলেন নজরুল। সেখানে কানন দেবী একক কণ্ঠে গেয়েছিলেন আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায়। নজরুল দ্রুত জনপ্রিয় হয়েছিলেন হিন্দু মুসলিমে বিভাজিত সে সময়কার ভারতীয় সমাজে। মুসলিম হওয়ার কারণে হিন্দুদের একটা শ্রেণী নজরুলকে জবন মনে করত। ঠিক একইভাবে এক শ্রেণীর মুসলমান নজরুলকে কাফের ঘোষণা করেছিল। এই যখন নজরুলের অবস্থা তখন এক সময় গ্রামোফোন কোম্পানি মুসলমান ক্রেতার বাজার পাবার লক্ষ্যে কিছু ইসলামী গান বাজারে ছাড়তে চাইল। আব্বাস উদ্দিনকে দিয়ে এই প্রস্তাব দেওয়ার সাথে সাথে নজরুল 2খানা গান লিখে দেন। আব্বাস উদ্দিনের কণ্ঠে ওমন রমজানেরই রোজার শেষে এলো খুশির ঈদ এবং ইসলামেরই সওদা নিয়ে এলো নবীন সওদাগর গান দুটি গ্রামোফোন কোম্পানি বের করলে শ্রোতামণ্ডলী তা লুফে নেয় এবং নজরুল মুসলমান জনগোষ্ঠীর চোখের মণি হয়ে ওঠেন। এরপর থেকে তিনি ইসলামী গান একের পর এক রচনা করতে থাকেন। কাছাকাছি সময় তিনি কোরআনের 38টি পরিচ্ছদের কাব্যানুবাদ করেন। কাব্যে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী লেখা শুরু করেন। শুধু তাই নয়, পাঠ্যপুস্তক হিসেবে মক্তব সাহিত্য নামে একটি ইসলামী পাঠ্যগ্রন্থ লিখেছিলেন তিনি। লিখতে থাকেন ইসলামী গান, গজল, হামদ ও নাত। একসময় মৌলভী, যে সকল মৌলভীরা তাকে কাফের ফতোয়া দিয়েছিল, এমন গান শুনে তারা নজরুলকে ইসলামের কবি বলে আখ্যায়িত করতে শুরু করে। 30-এর দশকের ঠিক মাঝামাঝি সময়টা ছিল অস্থিরতায় ভরা। তার ঘরে একই সাথে 2 ধর্মের সহাবস্থান। তার সঙ্গীতে শ্যামার সাথে ইসলামী গান, তিনি কীর্তন যেমন লিখছেন গজলও একই হাতে লিখছেন। যে বছর এই গান লিখেন তিনি, সেই 1935 সালে নজরুলের জীবনের দুর্যোগ আবার নেমে আসে। 1931 সালে কিস্তিতে কেনা 6 সিলিন্ডারের ছাদ খোলা ক্রিসলার গাড়িটির নিয়মিত কিস্তি পরিশোধ না করার কারণে ছেড়ে দিতে হয়। রেকর্ড বিক্রি করার একটা দোকান দিয়েছিলেন, কিন্তু বাকিতে বিক্রি করতে করতে তার এই দোকানটিও একসময় বন্ধ হয়ে যায়। এখন আবার পথে বসার মতো অবস্থা। কিন্তু থেমে নেই তার গান লেখা। ক্রমশ চা আর পান
পান আর চা এই খেতে খেতে এক বসাতেই ৫-৬টা গান লিখে সুর করে ফেলতে পারতেন। তার হাতে পয়সা না থাকুক, অনেক কাজ তখন। গ্রামোফোন কোম্পানি তাদের বেতনভুক্ত মিউজিশিয়ানদের বসিয়ে রেখে নজরুলকে বাড়তি পয়সা দিয়ে গান বানিয়ে নিচ্ছে। এমনও হয়েছে কোনো কোনো রেকর্ডে নজরুলের নাম পর্যন্ত লেখা থাকতো না। নজরুল তাও মেনে নিতেন। এ সময় তার আসরে ২৪-২৫ বছর বয়সী এক তবলাবাদকের যোগ হয়, নাম কমল দাশগুপ্ত। তিনি এক সময় নজরুলের অন্যতম সহকারী হিসেবে কাজ শুরু করে দেন। অসাধারণ প্রতিভাবান এই যুবক নজরুলের গানে যখন সুর বসাতে শুরু করলেন, নজরুল অত্যন্ত আনন্দের সাথে তার সুরগুলো গ্রহণ করেন। নজরুলের সুস্থকালের জীবদ্দশায় সর্বশেষ ও সর্বকনিষ্ঠা গায়িকা হিসেবে পেয়েছিলেন ফিরোজা বেগমকে। ১৯৪২ সালে গ্রামোফোন কোম্পানির রিহার্সেল রুমে নজরুল প্রথম দেখেন ১২ বছর বয়সী ক্লাস 6-এ পড়ুয়া এই কিশোরীকে। তার কণ্ঠ শুনে তিনি বিমোহিত হয়ে পড়েন। কোনো সম্ভ্রান্ত মুসলমান ঘরের মেয়ে এত চমৎকার গাইতে পারে, এটা তার ভাবনাই ছিল না। পরবর্তী সময় ফিরোজা বেগম বিয়ে করেন কমল দাশগুপ্তকে এবং তিনি তার রেকর্ডে প্রথম নজরুল গীতি টার্মটি প্রয়োগ করেন। নজরুলের গানের দীক্ষা শুরু হয়েছিল রবীন্দ্রনাথের গান দিয়ে, সেই করাচির যুদ্ধ শিবিরে বসেই। পরবর্তী সময়ে এই দুই কবির দেখা সাক্ষাৎ হয়েছে বহুবার। রবীন্দ্রনাথ প্রতিভাবান বিদ্রোহী কবির গানও শুনেছে বহু আসরে। নজরুল তাকে মাথার উপরে জ্বলে থাকা রবির সাথেই তুলনা করতেন। ১৯৪১ সালের ৭ আগস্ট রবীন্দ্রনাথের মৃত্যু সংবাদ পেয়ে সাথে সাথে একটা কবিতা লিখে চলে যান আকাশবাণীর অফিসে। সেটা তখন সরাসরি সম্প্রচার হয়। উদাস গগন তলে বিশ্বের রবি, ভারতের কবি, শ্যাম বাংলার হৃদয়ের ছবি, তুমি চলে যাবে বলে খুবই কাকতালীয় ঘটনা এই যে সেদিনের এই রেকর্ডিংয়ের সময়ে লোকজন টের পান যে কবি খানিকটা অসুস্থ, গলা কাঁপছে। এরপর ধীরে ধীরে তার অসুখ বাড়তে থাকে এবং একসময় তিনি পাকহারা হয়ে যান। রবির কিরণ অস্তমিত হবার সাথে সাথে কবির কণ্ঠ নীরব হয়ে যায়। তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না, কোলাহল করে সারাদিন মান কারো ধ্যান ভাঙিব না। নিশ্চল নিশ্চুপ আপনার মনে পুরিব একাকী গন্ধ বিধুর ধূপ। বাকরুদ্ধ কবির একসময় জীবনকালও শেষ হয়ে আসে। তার খেলা শেষ হোক, তার বেলা কখনোই শেষ হবার নয়। ওই কলঙ্কি হোক মোর ভুল, বালুকার বুকে ফুটায়েছি ফুল। তুমিও ভুলিতে নারী বেশে কথা, হানো যত অবহেলা। খেলা শেষ হলো, শেষ হয় নাই বেলা। কাঁদিও না তবু তারে রেখে গেলুম,